হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রোহন, আমি বাড়ি যাব। কান্না ভেজা কঠিন গলায় বলা কথা শুনে পাশ ফিরে মায়ের দিকে তাকালো প্রবণ। উত্তরে বলল, আর কিছুক্ষণ থাকো, আব্বুর জ্ঞান ফিরলেই চলে যেও। প্রবণের কথা শুনলে না মিসেস ইয়াসমিন একরোকা জেদ করে আবারও বলল, আমি থাকতে পারবো না, এখন বাড়ি যাব। তুই আমাকে আর চৈতিকে নিয়ে চল। কিন্তু আম্মু, আমি চলে গেলে এখানে কে থাকবে? আমার তো এখানে প্রয়োজন পড়তে পারে। প্রবণের কথা শুনে শান্ত হলেন মিসেস ইয়াসমিন। সর্দার সাহেব সজীবের দিকে তাকিয়ে বললেন, সজীব, চৈতি আর আপাকে নিয়ে বাড়ির দিকে আয়। জুনাইদা, তুমি আর একা থেকে কি করবা? তুমিও যাও সাথে। সজীব তিনজনকে নিয়ে চলে গেল বাড়িতে। ওইদিকে রেদওয়ান চৌধুরীর জ্ঞান না ফেরা পর্যন্ত অশান্ত মনটা শান্ত হচ্ছে না প্রহনের। সম্পূর্ণ ভয়টাও দূর করতে পারছে না মন থেকে। মাথায় হাত দিয়ে বসে পড়ল সে। ঘড়ির কাঁটায় টিকটিক করে ঘুরছে। 12টা বেজে 34 মিনিট। গগনে আজ চন্দ্রিকা নেই। স্নিগ্ধ মোহনীয় নজরকাড়া চাঁদের আলো নেই ধরিত্রীতে। থেমে থেমে পাখির ডাক ভেসে আসছে দূর থেকে। এত রাতেও নগরী শান্ত হয়নি। হাসপাতালে এত মানুষ থাকায় অনুমতি নেই দেখে প্রহন বাদে আর সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে সে। একাই রয়ে গেল হসপিটালে। একটা শান্ত নিরিবিলি রুম। মৃদু আলো জ্বলছে শুধু। ড্রিম লাইটের লালচে প্রভায় একজন মধ্যবয়স্ক নারীর অবয়ব স্পষ্ট। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আছেন তিনি। এই মহাবিপদে একমাত্র আল্লাহই তার ভরসা। নিজের ভুলের জন্যই ছেলে মেয়ের রাতের খাবারটুকুও খাওয়া হয়নি। ভয়ে ছিলেন তিনি খুব। রেদওয়ান চৌধুরীর কখন কি হয়ে যায় সেই ভয়ে থাকেন মিসেস ইয়াসমিন। বুকের ভেতরকার সেই ভয় থেকে আজ কি একটা ভয়ানক কথা বলে ফেলেছেন তিনি। ভাবতেই কষ্ট হচ্ছে মনে। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে নাকি মহান আল্লাহকে নিজের খুব কাছে পাওয়া যায়। সব সময় না পড়লেও মাঝে মধ্যে রেদওয়ান চৌধুরীর সাথে নিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আল্লাহর দরবারে 2 হাত পেতে নামাজ দাঁড়িয়েছে আজ। সুস্থতার মালিক যে তিনি। গভীর রাত। দেওয়াল ঘড়িটায় টুং টুং করে শব্দ করে উঠল। ঘড়ির শব্দে কিছুটা ভয় পেলেন মিসেস ইয়াসমিন। সালাম ফিরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 3টা বেজে গেছে। জুনাইদা আর চৈতি বেশ কিছুক্ষণ জেগেছিলেন। শেষে ঘুমের সাথে যুদ্ধ করে জেগে থাকতে না পেরে ঘুমিয়ে পড়ে। সর্দার সাহেব আর সজীব সাদিকও ঘুমিয়ে গেছেন। পুরো বাড়িটা নিস্তব্ধ। নিশিরাতে একা জেগে নামাজ পড়ে নিজের প্রিয় মানুষটার প্রাণ ভিক্ষা চাচ্ছেন মিসেস ইয়াসমিন। নীরব কান্নায় ভিজে যাচ্ছে গাল। অশান্তির ঝড় বয়ে যাচ্ছে মনের ভিতরে। আজ কেন জানি ভয় হচ্ছে না, শুধু মনের ভিতর একটাই চিন্তা, মানুষটা আগের মতো সুস্থ হয়ে যাবে তো? ঠিক হয়ে যাবে তো? হসপিটালের করিডোরে শেষ প্রান্তে বসে দেওয়ালের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে প্রহন। হাসপাতালটা চুপচাপ হয়ে গেছে। কখন বাবার জ্ঞান ফিরবে সেই চিন্তায় চিন্তিত সে। বাবা মানেই তো একটা বিশাল আকাশ মাথার উপরে। হারিয়ে গেলে যে সব কিছু ওলটপালট হয়ে যাবে, শেষ হয়ে যাবে সব শান্তি। এদিকে হঠাৎ করেই প্রণের ফোনে একটা কল আসলো। সে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সিও স্যার বললেন, প্রহন, তুমি নিশ্চয়ই জানো দেশের অবস্থা। রিমনকেও মেরে ফেলা হয়েছে। এখন তোমাকে আমাদের ভীষণ প্রয়োজন। তুমি যত তাড়াতাড়ি সম্ভব ক্যান্টনমেন্টে ফিরে আসো। স্যার, আমার কথাটা শুনুন প্লিজ। এখন কোনো কথা শোনার সময় নেই। যাই হোক না কেন, তোমাকে কালকের ভিতরে ক্যান্টনমেন্টে এসে পৌঁছাতেই হবে, না হলে ভীষণ ঝামেলা হয়ে যাবে। সেনাপ্রধান ভীষণ রেগে গিয়েছেন। বলেই ফোন রেখে দিলেন। প্রহন তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। পরিবারের কারোর সাথে ব্যাপারটা ভুলেও শেয়ার করা যাবে না। যদি শেয়ার করে তাহলে তারা চিন্তিত হয়ে পড়বেন। এদিকে বাবার অসুস্থতা, অন্যদিকে দেশের এত বড় বিপদ। সে কি করবে? পরিবারের সবার সামনে হাসি খুশি থাকতে হবে তাকে, যাতে তারা এই ব্যাপারটা বিন্দুমাত্র বুঝতে না পারে। কিন্তু ভেতর থেকে সে ভীষণ ভেঙে পড়েছে। যে জিনিসটা নিয়ে পুরো দেশ তোলপাড় হচ্ছে, এটা প্রহনের চোখ পড়বে না এমনটা নয়। প্রহন সব কিছুই দেখেছে, কিন্তু স্বার্থপর হয়ে গেছে। সে প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলার ভীষণ ভয় পাচ্ছে। এই প্রথম সে উপর মহলের কোনো নির্দেশকে অমান্য করল। সে ক্যান্টনমেন্টে যাওয়ার কোনো প্রস্তুতি নিল না, বরং হসপিটালেই রইল। প্রভাতের বিশুদ্ধ হাওয়ায় হেলে দুলে পড়েছে গাছের পাতা। শীতল বাতাসে কেঁপে কেঁপে উঠেছে মিসেস ইয়াসমিন। চোখ দুটো ফুলে আছে। রাতে ঘুম হয়নি, তার উপরে কান্না করেছে সারা রাত। পূর্ব দিগন্তে আদিত্যকে এখনো দেখা যাচ্ছে না। ভোরের আলো ফুটেছে কিছুক্ষণ আগে।
হসপিটালের করিডোরে পায়চারি করছে প্রহন। রাতের শেষ দিকে চোখ লেগে এসেছিল। ঘণ্টাখানেক পর তন্দ্রা ভাব কেটে গেল। রেদওয়ান চৌধুরীর জ্ঞান ফিরেছে কিনা জানতে পারছে না। সারা রাতে চৈতির কিছুটা ঘুম হয়েছে, আবার ভেঙেওছে। এত অশান্তির মধ্যে শান্তির ঘুম ঘুমানো যায় নাকি? শোয়া থেকে উঠে মাকে খুঁজতে লাগলো চৈতি, কিন্তু পুরো রুমে সে একা। নামাজ পড়তে উঠে গেছে মনে করে সে আর খুঁজল না। উঠে ফ্রেশ হয়ে নামাজের প্রস্তুতি নিতে চলে গেল। এত সকালে ছাদে কি করছেন আপা? তার গলা শুনে চুমকে পিছনে তাকান মিসেস ইয়াসমিন। সুনাইদা দাঁড়িয়ে আছে, তাকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, নামাজ পড়েই এলাম কিছুক্ষণ আগে, ভালো লাগছিল না। মিসেস ইয়াসমিনের মনের অবস্থাটা বুঝতে পারছেন জুনাইদা। কথা না বাড়িয়ে বললেন, নাস্তা তো বানাতে হবে। আপনি যদি আমাকে জিনিসগুলো দেখিয়ে দিতেন সুবিধা হতো আর কি। সে কি, আপনি কেন নাস্তা বানাবেন? আমি যাচ্ছি, বানিয়ে নিব। জুনাইদা কাপড় রাগ দেখিয়ে বললেন। মিসেস ইয়াসমিন মৃদু হাসলেন। অনেকগুলো বছর পর কেউ তাকে বুঝলো, একটু হলেও তো বুঝলো। মিসেস ইয়াসমিনকে সাথে নিয়ে ছাদ থেকে নেমে গেলেন জুনাইদা। রান্নাঘরে এসে দেখেন চৈতি চায়ের পানি বসিয়েছে। বিয়ের পর এই প্রথম নিজের হাতে কিছু বানানোর জন্য রান্নাঘরে এসেছে ও। এই অসময়ে কিছু না করাটাকে বিবেকে সায় দিচ্ছে না ওর। তাই তো নামাজ পড়ে 1 মিনিটও দেরি না করে রান্নাঘরে চলে এলো। চৈতিকে কাজ করতে দেখে মনে মনে খুশি হলেন সুনাইদা। মেয়ে বুঝতে শিখেছে পরিস্থিতি, বড় হয়ে গেছে যে। ওদিকে রেদওয়ান চৌধুরীর জ্ঞান ফিরেছে। বাবার ডান হাতটা ধরে বেডের পাশে বসে আছে প্রহন। হৃদয় জুড়ে বয়ে যাচ্ছে খুশির দমকা হাওয়া। আল্লাহর কাছে হাজারো হাজারো শুকরিয়া আদায় করে মাকে জানিয়ে দিল বাবা আগের চেয়ে অনেক বেশি সুস্থ আছে। মিসেস ইয়াসমিনের বুকের উপর থেকে যেন বড় কোনো পাথর সরে গেল। আল্লাহ তার কথা শুনেছে দেখে একবেলা এতিম শিশুদের খাওয়ানোর নিয়ত করলেন তিনি। রেদওয়ান চৌধুরী সুস্থ হয়ে বাড়ি ফিরলে তাকে নিয়ে একসাথে এতিম শিশুদের খাবার পরিবেশন করবেন। বুকের ভেতর যে অশান্তিটা ছিল তা চলে গেছে প্রহনের কথা শুনে। আজ আবার চৈতির পরীক্ষা আছে। ঘড়িতে তখন সময় সকাল 8টা। মিসেস ইয়াসমিন চৈতিকে জোর করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলেন। যেতে না চাইলেও শুনল না মিসেস ইয়াসমিন। চৈতিকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর সর্দার সাহেব, জুনাইদা আর সজীব সাদিকের সাথে হাসপাতালে চলে গেলেন রেদওয়ান চৌধুরীর সাথে দেখা করতে। লোকটাকে তিনি আচ্ছা মতো বকে দিবে বলে মনে মনেই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন মিসেস ইয়াসমিন। সব কিছুতে মানুষটার বাড়াবাড়ি। বুকের ব্যথাটা তীব্র থেকে তীব্র হচ্ছিল, তা যদি একটা বারও বলতো তাহলে আজ এই ভয়াবহ দিন দেখতে হতো না। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত যে কিসের উপরে বেঁচেছিলেন তিনি, তা শুধু মহান সৃষ্টিকর্তা আর মিসেস ইয়াসমিনই জানেন। আমাকে কেন বললেন আব্বু যে তোমার শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছে? মাকেও তো বলতে পারতে তোমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তুমি জানো তোমার এই অবস্থা দেখেই আমি নিজের ভেতরে ভেতরে মরে যাচ্ছিলাম। রেদওয়ান চৌধুরীর কোনো সাড়া দিলেন না প্রহনের কথায়। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন শুধু। পাশ থেকে ডাক্তার বলে উঠলেন, পেশেন্টকে দিয়ে এখনও কোনো কথা বলানোর চেষ্টা না করাই উচিত। তবে সবে তো জ্ঞান ফিরেছে, কিছুক্ষণ সময় যাক, নিজে থেকেই কথা বলবে। আপনি বরং সকালে নাস্তাটা করে আসুন, আর পেশেন্টের জন্য কিছু ফল কিনে নিয়ে আসুন। ডাক্তারের কথায় সায় দেয় প্রহন। বসা থেকে উঠে দাঁড়িয়ে এক পলক বাবার মুখের দিকে তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। রেদওয়ান চৌধুরীকে দেখে মুচকি হাসলেন মিসেস ইয়াসমিন। তার মানুষটাও এখনো তার কাছেই আছে, ভাবতেই তো ভালো লাগে। শান্তিতে ভরে ওঠে মন। রেদওয়ান চৌধুরী ধীর কণ্ঠে বলেন, মরতে মরতেও বেঁচে গেলাম ইয়াসমিন, তোমার সাথে বই নিয়ে ঝগড়া করার জন্য। মিসেস ইয়াসমিন কান্না করে দিলেন। রেদওয়ান চৌধুরীকে কিছুটা ধমকের স্বরে বললেন, একদম উল্টাপাল্টা কথা বলবে না তুমি। আমি আর আমার ছেলেমেয়েরা জানি তুমি ছাড়া আমরা কতটা অসহায়। আমরা না থাকলেও তোমার কিচ্ছু যায় আসে না। তোমার তো বই আছে, কিন্তু আমাদের তো তুমি ভরসা। তোমরা ছাড়া আমি বই দিয়ে কি করব বলো? তোমরা ছাড়া যে আমি ভীষণ একা, মরে গেলে একা হয়ে যাব দেখে আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। এমন সময় প্রহনের হাতে পলিথিনে করে ফল নিয়ে কেবিনের ভিতরে ঢুকতে ঢুকতে বলল, শুরু হয়ে গেছে না তোমাদের বই নিয়ে ঝগড়া? এই দুটো বুড়ো বুড়িকে নিয়ে আমি আর পারলাম না। মিসেস ইয়াসমিন প্রহনের দিকে তাকিয়ে বললেন, আমি স্যুপ রান্না করে নিয়ে এসেছি, ওটা খাইয়ে দিলেই তো হবে। ভালো করেছো, আমি আরো তোমাকে ফোন করে বলতাম সেই কথা। রেদওয়ান চৌধুরীকে খাইয়ে ঔষধ খাইয়ে দেওয়ার পর মিসেস ইয়াসমিন প্রহনের উদ্দেশ্যে বললেন,
চৈতি আজ এক এক স্কুলে গেছে, তুই ওকে গিয়ে নিয়ে আসিস। মেয়েটা যেতে চাচ্ছিল না, আমি জোর করে পাঠিয়েছি, পরীক্ষা ছিল তাই। প্রহনের ফোনে কল আসায় সে কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে ছোট্ট করে উত্তর দিল, আচ্ছা। সকালে রোদ থাকলেও দুপুরের দিকে আকাশ মেঘলা হয়ে এলো। ক্লাসে গাল ফুলিয়ে বসেছিল চৈতি, দৃষ্টি তার বাইরের বিশাল মাঠে। কোনো রকম পরীক্ষাটা দিয়েছে সে, মন শুধু ছুটে যেতে চাচ্ছে হাসপাতালে। মনের গভীর থেকে শুধু খুব করে চাচ্ছে যে যেন সব কিছু আগের মতো হয়ে যায়। বিপদ আপদ একদম ভালো লাগে না। সুখে ভরা সংসারগুলোয় যেন বিপদ এসে কড়া নাড়ে, সুখে আর থাকতে দেয় না। নতুন স্কুলে চৈতির একজন ভালো বান্ধবীও হয়েছে। মেয়েটার নাম মনিকা। চৈতিকে উদাসীনভাবে বাইরে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে তোর চৈতি, মন খারাপ? চৈতি বাইরের দিক থেকে দৃষ্টি সরিয়ে মনিকার দিকে তাকালো, ঠোঁট উল্টে বলল, আমার আব্বু অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি, ভালো লাগছে না কিছু। মনিকার অজানা চৈতি যে বিবাহিত, সে ভেবে নিয়েছে হয়তো চৈতি তার নিজের বাবার কথাই বলছে। সে চৈতির উদ্দেশ্যে বলল, তাহলে তুই একটা কাজ কর, স্যারের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি চলে যা। মনিকার কথায় রাজি হলো চৈতি, কিন্তু পরে মনে পড়ল সবগুলো ক্লাস না করলে প্রহন বকা দিবে, সাথে মিসেস ইয়াসমিনও। তাই আবারও মন খারাপ হয়ে গেল তার। বামে ডানে মাথা নেড়ে বলল, না রে মনি, যাব না। সব ক্লাস না করে গেলে কপালে শনি আছে। এই রোদ তো, এই ধূসর মেঘে ছেয়ে যাচ্ছে অন্তরিক্ষে। মেঘ সূর্যের এমন লুকোচুরি খেলা দেখতে মন্দ লাগছে না চৈতির। স্কুল ছুটি হয়েছে কিছুক্ষণ আগেই। স্কুল গেটের সামনে দাঁড়িয়ে প্রহনের জন্য অপেক্ষা করছে সে। সকালে আসার সময় মিসেস ইয়াসমিন বলেছিলেন প্রহন নিতে আসবে, পাঠাবেন তিনি প্রহনকে। চৈতিও তাই অধীর আগ্রহে প্রহনের পথ চেয়ে আছে। আজ সারাদিনে একটা বারের জন্যও দেখা হয়নি মানুষটার সাথে, অথচ যাকে দেখে তার প্রত্যেকটা দিনের শুরু হয়। রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা চেনা মুখটা চোখের সামনেই পড়তে অদর চুয়ে বয়ে গেল হাসির রেখা। প্রহনকে দেখে চৈতি রাস্তা পার হতে গেল। প্রহন রাস্তার ওপাশ থেকে চিল্লিয়ে বলল, তুমি ওইখানেই থাকো চৈতি, আমি আসছি তো। কিশোরীর অবচেতন মন তখন বারবার বলে উঠছিল, আপনার কাছে যাওয়ার তর্স হয়েছে না আমার। রাস্তা পার হয়ে প্রহন চৈতির কাছে আসতেই প্রহনের উদ্দেশ্যে চৈতির একটাই প্রশ্ন, আব্বু কেমন আছে? মেয়েটার চোখে মুখে চিন্তার ভাঁজ ফুটে উঠেছে। চিন্তিত সে। প্রহন মৃদু হেসে বলল, জ্ঞান ফিরেছে, ভালো আছে। আলহামদুলিল্লাহ, চলুন তাড়াতাড়ি, আম্মু হয়তো অপেক্ষা করছে। আদিত্যের প্রখর তাপে ঝলসে যাচ্ছে প্রকৃতি। জ্যৈষ্ঠের মাঝামাঝি সময়। চৌধুরী ভিলা শুনশান। দুপুর ৩টা বাজে। কাঁধের ব্যাগটা টেবিলের ওপর রেখে ঘামার্ত, ক্লান্ত, তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত শরীরটা এলিয়ে দিল বিছানায়। মাথার উপরে ফ্যান ঘুরছে, বাতাসগুলো গায়ে লাগতেই ঘুম চোখে বুঝে আসছে চৈতি। রান্নাঘর থেকে এক গ্লাস শরবত বানিয়ে রুমে এসে চৈতিকে শুয়ে থাকতে দেখে ডাক দেয় প্রহন। চৈতি ওঠো, ফ্রেশ হয়ে ঠান্ডা শরবত খেয়ে নাও, ভালো লাগবে। পিট পিট করে চোখ মেলে প্রহনের দিকে তাকালো চৈতি। প্রহনের হাতে গ্লাস নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এত কেয়ার দেখে নিজেকেই নিজের হিংসা হয় চৈতির। এতটা ভালোবাসার যোগ্য পাওয়ার সে নয়। মনে মনে এটাই চিন্তা করে চৈতি। এই তো কিছুক্ষণ আগেই কি সুন্দর সিনেমার প্রেমিকের মতো করে রাস্তা পার করে নিয়ে এলো। আপন মনে হাসলো চৈতি। মানুষটা একটু বেশি ভালো। আলসেমির পরীরা এসে চেপে ধরেছে চৈতিকে, সাথে তন্দ্রা পরিও। এক চোখ বন্ধ করে আরেক চোখ মেলে প্রহনের দিকে তাকিয়ে বলল, একটু ঘুমাই, উঠতে ইচ্ছে করছে না। প্রহন কিছু বলল না। এক পলক চৈতির দিকে তাকিয়ে হাতের গ্লাসটা টেবিলের উপর রেখে বিছানায় শুয়ে থাকা চৈতির হাত ধরে টেনে বসিয়ে দিল বিছানায়। চৈতি আবারও শুয়ে পড়তে চাইলে টেনে দাঁড় করিয়ে দেয়। ঠোঁট ফুলিয়ে প্রহনের দিকে তাকালো চৈতি। প্রহন চোখের ইশারায় বলল, ফ্রেশ হয়ে নাও। চৈতি প্রহনের বুকে একটা কিল মেরে বলল, অসহ্য, অসভ্য লোক একটা। না চাইতেও চৈতিকে ফ্রেশ হতে যেতেই হয়। প্রহন মৃদু এসে পকেট থেকে মোবাইলটা বের করতে করতে ব্যালকনির দিকে চলে গেল। হ্যালো আম্মু, আব্বুর এখন কি অবস্থা? আগের চেয়ে ভালো আছে তো? আগের চেয়ে অনেকটা ভালো, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। খাবার খাইয়ে ওষুধ খাইয়েছো? খাইয়েছি। তুমি খেয়েছো? আর চৈতির আব্বু আম্মু ভাইয়েরা? খেয়েছি, চলে গেছেন ওনারা, আমি পাঠিয়ে দিয়েছি। বাড়িতে রূপা সিফা একা। রূপা এমনিতেই অসুস্থ। ও আচ্ছা, ভালো করেছো। আমি একটু পর আসবো। এখন আসতে হবে না, চৈতিকে নিয়ে আসিস স্কুল থেকে। এই তো কিছুক্ষণ আগেই নিয়ে আসলাম। আমি সকালে রান্না করে রেখে এসেছি, চৈতিকে নিয়ে খেয়ে নিস। আসুন, চৈতি রোদ থেকে এসেছে,
এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে দিস, যা গরম পড়েছে আজ। মিসেস ইয়াসমিনের সাথে আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল প্রহন। কথা শেষে পেছনে ফিরতেই দেখল চৈতি এক হাতে তোয়ালে আর এক হাতে শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। প্রহন বিস্ময় নিয়ে দেখল চৈতিকে। মিনিট 10 মধ্যেই মেয়েটা গোসল করে ফেলেছে। এত জলদি গোসল করে ফেললে যে? তোমার তো আবার ঘন্টাখানেক সময় লাগে। সব সময় ঘন্টাখানেক সময় লাগে না। চৈতি প্রহনের হাতে তোয়ালে ধরিয়ে দিয়ে বলল, চুল মুছে দিন, আলসেমি লাগে আমার। আপনি আমার কাছে যতদিন আছেন, গোসলের পর আমার চুলের পানি মুছিয়ে দেওয়ার কাজটাও আপনার, মনে রাখবেন সব সময়। প্রহন চৈতির চুল মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে বলল, তোমার ভেজা চুল মোছার কামলা নাকি আমি? কত বেতন দাও মাসে? চৈতি শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বলল, মাসে টাকার বেতন নাই। প্রহন চৈতির চুল মুছে এবং খুব তীক্ষ্ণ দৃষ্টিতে চৈতির শরবত খাওয়াকে দেখছে। হঠাৎ চৈতির চুলে টান মারতে ব্যথায় আহ করে উঠল চৈতি। প্রহন দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে শরবত খেতে দিয়েছি, চা খেতে না। এখন যদি 3 ঢোকে শরবত না গিলেছ, তাহলে তোমার মাথার একটা চুলও থাকবে না কিন্তু। প্রহন কথাগুলো শুনে চোখ মুখ খিঁচে শরবতগুলো শেষ করলো চৈতি। প্রহনের কাছ থেকে সরে এসে বলল, দিন দিন বেশি বকা দিচ্ছেন আমাকে, খুব বেড়ে গেছেন। আব্বু সুস্থ হয়ে নিক, তারপর আপনার নামে নালিশ করব। চৈতির কথা শুনে হাসল প্রহন। মুচকি হেসেই বলল, আচ্ছা, যত খুশি নালিশ করো। এখন একটু খাবার বেড়ে এখানে নিয়ে চলে আসো, আমি গোসলটা সেরে নিই। চৈতি যাওয়ার জন্য পা বাড়ালেই পেছন থেকে প্রহন আবারও ডাক দিল। চৈতি পেছনে ফিরে তাকায়। প্রহন মুচকি হেসে বলল, 1 প্লেটে নিয়ে আসো। চৈতি মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে গেল। প্রহনও গোসল করার জন্য কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। রান্নাঘর থেকে একই প্লেটে খাবার নিয়ে রুমে এলো চৈতি। ভাগ্য ভালো যে সময়টা এখন দিন। রাত হলে এত বড় বাড়িতে, তাও মাত্র 2 জন মানুষ, তাকে যদি রাতে খাবার আনতে বলা হতো, জীবনেও আনতে রাজি হতো না সে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে আসে প্রহন। বিছানার উপর চৈতিকে বসে থাকতে দেখে মুচকি হাসলো। তার কথা মতো একই প্লেটে খাবার নিয়ে এসেছে। নিজের হাতে চৈতিকে খাইয়ে দেয় প্রহন, সাথে নিজেও খেয়ে নেয়। বাইরে তাপমাত্রা কিছুটা কমলে সন্ধ্যার দিকে হসপিটালে যাওয়ার কথা বললেন মিসেস ইয়াসমিন। এই রোদের মধ্যে এখন হসপিটালে যাওয়ার দরকার নেই। বিছানায় প্রহনের পাশেই শুয়েছিল চৈতি, আর চৈতির কোমর জড়িয়ে ধরে শুয়েছিল প্রহন। বালিশের পাশেই রাখা মোবাইল ফোনটা অনর্গল বেজেই চলছে সেই কখন থেকে। হাত বাড়িয়ে মোবাইলটা নেয় প্রহন। স্ক্রিনে সিওর স্যারের নাম্বার। কিছুটা বিরক্ত হলো প্রহন। কল রিসিভ করে সালাম দিয়ে কুশল বিনিময় করে নিল, কিন্তু সিও স্যারের কণ্ঠটা কেমন গম্ভীর শোনা যাচ্ছে। সব প্রশ্নের উত্তর কেমন যেন তেড়াভাবে দিচ্ছে। এই যেমন, ভালো আছেন স্যার বললে তিনি অপর প্রান্ত থেকে বলছেন, ভালো থাকি আর না থাকি তাতে কি আসে যায়। প্রহন বুঝলো ব্যাপারটা সিরিয়াস। এই টাকলা নিশ্চয়ই রেগে আছে। সিও স্যারকে টাকলা বলার একটা বিশেষ কারণ হচ্ছে তার মাথার মাঝখানে চুল নাই। সিও স্যারকে ঠান্ডা করার জন্য বলল, স্যার, আমার আব্বু ভীষণ অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। সিও স্যার ঠান্ডা হলেন না, বরং আরো এক ধাপ রেগে বললেন, ফাজলামি করার জায়গা পাও না তুমি? মা হাসপাতালে ভর্তি তো বাবা হাসপাতালে ভর্তি। একটা কাজ করো, তোমার চাকরিটা করারই দরকার নাই। তুমি বরং তোমার বাবা মায়ের জন্য হাসপাতালের নার্সকে বিয়ে করে তাদের নিয়েই থাকো। জানো এখানে কি হয়েছে? দেখুন স্যার, আমি সত্যি বলছি। আমি দরকার হলে আপনাকে হসপিটালের নাম, কেবিন নাম্বার, আমার আব্বুর নাম সহ সব ধরনের ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। আপনি খোঁজ নিয়ে দেখেন। ওকে ডান, তুমি বরং তোমার পরিবার নিয়ে ঢাকায় চলে আসো। তোমাকে ফ্যামিলি কোয়ার্টার দেওয়া হবে। হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছি না কিছু। হ্যালো হ্যালো স্যার, নেটে কি প্রচুর প্রবলেম? ধুর। বলেই কল কেটে দিল প্রহন। ফুস করে একটা নিঃশ্বাস ফেলল। চৈতে হেসে খুঁটি খুঁটি হচ্ছে। নেট প্রবলেমের অজুহাতে কল কেটে দেওয়ার ব্যাপারটা দারুণ লাগছে তার। প্রহন চৈতির দিকে ভ্রু কুচকে নিঃশব্দে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। মেয়েটা হাসলে তার চোখগুলো হাসে। প্রহনের ভয় হয় তা দেখে। হাসলে যাদের চোখ হাসে তারা নাকি বেশি দিন বাঁচে না। তার বড় বোনেরও এমন হতো, মাকে বলতে শুনেছে সে। যদিও এইসব আজগুবি কথায় সে বিশ্বাস করে না, তারপরেও মনের ভেতরে কেমন যেন উসখুস করে। প্রহন চৈতিকে ধমকের স্বরে বলে, হাসি থামা চৈতি, এতে হাসির কি আছে? হঠাৎ প্রহনের ধমক শুনে চুপসে যায় চৈতি। হাসির মাঝখানে আচমকা এই ধমকটা হজম হলো না তার। চৈতি মন খারাপ করে দেখে নিজেই নিজের উপরে চরম বিরক্তি হলো। প্রহন শুধু শুধু মেয়েটার মন খারাপ করে দেওয়াটা একদমই উচিত হয়নি।
এখন নিশ্চয়ই অভিমানে গা ভাসাবে। মেয়েটা বড্ড অভিমানী। গাড়ির হর্নের বিরক্তিকর শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে চৈতি। বিরক্তিতে চোখমুখ কুঁচকে রাতের শূন্য গগনে দৃষ্টি নিক্ষেপ করে গাড়িতে বসে আছে। আধা ঘন্টার বেশি সময় ধরে জ্যামে আটকে আছে। শহরে এত জ্যাম বলার মতো না। গুরুত্বপূর্ণ কাজগুলো এই জ্যামের কারণে নষ্ট হয়ে যায় অনেক সময়। শহরে কোলাহল এই জন্যই অপছন্দ চৈতির। মাথা খারাপ করে দেয় একেবারে। চৈতির পাশেই বসে আছে প্রহন। উকি দিয়ে চৈতিকে দেখার চেষ্টা করছে, অথচ মেয়েটা মুখ ঘুরিয়ে রেখেছে। সে যে বিকেলে প্রহনের ধমক খেয়ে অভিমান করে কথা বন্ধ করেছে, এখনো কথাই বলেনি। প্রহন 2-4 বার কথা বলেছে, কিন্তু চৈতি কোনো উত্তরও দেয়নি। দিন ফুরিয়ে সন্ধ্যা হয়েছে বেশ অনেকক্ষণ আগেই। মাগরিবের নামাজ শেষ করে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়েছে এক জোড়া দম্পতি। রাস্তার ফুটপাতের দোকানগুলোতেই লাইটিং করা হয়েছে। লাল নীল সবুজ রঙের বাতিগুলো দেখতে অসুন্দর নয়। প্রহন আলতো করে নিজের হাতটা চৈতির হাতের উপরে রাখলো, মেয়ে গলায় শোধালো, আইসক্রিম খাবে চৈতি? ভ্যানিলা ফ্লেভার, তোমার পছন্দের। চৈতি ঘাড় ঘুরিয়ে একটা বাড়ির জন্য প্রহনের দিকে তাকালো না পর্যন্ত। উত্তরের আশায় চৈতির দিকে চেয়ে আছে প্রহন, কিন্তু চৈতির কোনো সাড়া পেল না। সে আগের মতোই জানলার ফাঁক দিয়ে ব্যস্ত নগরী দেখতে ব্যস্ত। বিন্দু বিন্দু ঘাম জমেছে চৈতির নাকের ডগায়। লাইটের আলোয় চিকচিক করছে, যেন মুক্তার দানা। প্রহনের কোনো উপস্থিতি টের না পেয়ে পাশ ফিরে তাকায় চৈতি। তার পাশের সিটটা খালি, প্রহন নেই। হঠাৎ তার পাশে জানলার দিকে থেকে পরিচিত কণ্ঠ শুনল, আমি ওইদিকে আছি। চমকে তাকায় চৈতি। প্রহনকে দেখে কিছুটা খুশি হলেও প্রকাশ করল না। প্রহন চৈতির দিকে এক পলক তাকিয়ে বাসে উঠে আসে। চৈতির হাতে একটা আইসক্রিম দিয়ে তাচ্ছিল্যের সুরে বলে, আমি তোমার পাশ থেকে সরে গিয়েছি আরো বেশ কিছুক্ষণ আগে, অথচ তুমি আমার উপস্থিতি উপলব্ধি করতে পারলে না চৈতি। তুমি সত্যি অনেক ছোট। কবে বড় হবে বলো তো? আপনি যে আমার পাশে ছিলেন না তা উপলব্ধি করতে পারেনি কে বলেছে আপনাকে? সবসময় নিজের মন করা কথা শোনাবেন না। কাট কণ্ঠে উত্তর দিল চৈতি। সবসময় মানুষের একতরফা অভিযোগগুলো শুনে চুপ করে থাকার মানেই হয় না। হয়তোই পারে তার মন গড়া কথাগুলোর কোনো সত্যতা নেই, নিতান্তই তা অহেতুক অভিযোগ। প্রহন চৈতির কথা শুনে মৃদু হাসল। নিজের হাতের আইসক্রিমের কামড় বসিয়ে চৈতির উদ্দেশ্যে বলল, ভেরি গুড চৈতি, ঠিক এমন করেই অহেতুক কথার জবাব দিবে, বুঝতে পারলে? প্রহন কথা শুনে চৈতি তাজ্জব বনে গেল। বিস্ময় নিয়ে প্রহনের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, এই মানুষটাকে চিনতে এবং সঠিকভাবে বুঝতে হলে সত্যি আমাকে অনেক বড় হতে হবে। জ্যামে আটকে থাকতে থাকতে শেষ পর্যন্ত রেহাই পেল ওরা। জ্যাম ছাড়ার কিছুক্ষণ পর হাসপাতালে এসে পৌঁছায় চৈতি আর প্রহন। রেদওয়ান চৌধুরীকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে। আগে চেয়ে অনেকটাই সুস্থ আছেন তিনি। রেদওয়ান চৌধুরীর পাশে মিসেস ইয়াসমিন বসেছিলেন। চৈতি আর প্রহনকে ভেতরে ঢুকতে দেখে দাঁড়িয়ে গেলেন মিসেস ইয়াসমিন। চৈতির মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি রে মা, মুখটা এত শুকিয়ে আছে কেন? দুপুরে খাসনি? খেয়েছি তো ভালো মা। রেদওয়ান চৌধুরী হাতের ইশারায় চৈতিকে কাছে ডাকলেন। চৈতি এক পলক মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে রেদওয়ান চৌধুরীর দিকে এগিয়ে গেল। রেদওয়ান চৌধুরীরও বেডের পাশে রাখা টুলে বসে আদুরে গলায় জিজ্ঞাসা করলো, কেমন আছেন আব্বু? আল্লাহর দয়ায় ভালো আছি মা। রেদওয়ান চৌধুরী বেশ ধীর কণ্ঠে বললেন। চৈতি আলতো করে রেদওয়ান চৌধুরীর হাত ধরে অভয় দিয়ে বলল, আপনি একদম চিন্তা করবেন না, আল্লাহ চান তো আপনি খুব জলদি ভালো হয়ে যাবেন। রেদওয়ান চৌধুরী মুচকি হাসেন। তার নিজের মেয়ে বেঁচে থাকলেও হয়তো এমন করে হাত ধরে ভরসা জোগাতো। বাবাকে সুস্থ করে তোলার জন্য অনেকে অনেক দোয়া করত। তার মেয়েকে নিয়ে গিয়ে আল্লাহ তাই তাকে আরেকটা মেয়ে দান করেছেন। মিসেস ইয়াসমিন প্রহনের হাতে একটা প্রেসক্রিপশন দিয়ে বললেন, ডক্টর এই ওষুধগুলো নিয়ে আসতে বলেছিলেন, তুই একটু কষ্ট করে নিয়ে আয়। মায়ের হাত থেকে প্রেসক্রিপশনটা নিল প্রহন। কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় থামলো হঠাৎ, পেছন ফিরে বলল, কেউ কিছু খাবে না নাকি আম্মু? যদি ফুচকা ঝালমুড়ি খেতে চাও তাহলে বলতে পারো, আমি আসার সময় নিয়ে আসব। আমি এই ফুচকা চালমুড়ি খাবো না, চৈতির জন্য নিয়ে আসিস। যার মন যা খেতে মন চাইবে সে আমাকে মুখ ফুটে বলতেই পারে। আমি নিচ থেকে নিয়ে আসলে তখন যদি না খাই তাহলে শুধু শুধু টাকা এবং খাবারগুলো নষ্ট হবে। প্রহনের এমন খোঁচানো কথায় গা পিত্তি জ্বলে গেল চৈতির। সোজা সবটা বলতেই তো পারে, এত তেরা বেঁকা করে বলার কি দরকার? চৈতি বেশ ঝাঁঝালো গলায় বলল, খাবো না আমি, আনতে হবে না আমার জন্য। চৈতির কথা শুনে প্রহন মৃদু হেসে কেবিন থেকে বেরিয়ে যায়।
এদের টম অ্যান্ড জেরির কাণ্ড দেখে মিসেস ইয়াসমিন মুচকি মুচকি হাসতে থাকেন। চৈতির কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোর এত ঝগড়া করে কথা বলা বন্ধ করে দিস কেন বলতো? প্রহনের উপর অভিমান হয়েছে কেন আবার? মিসেস ইয়াসমিনের কথা শুনে গাল ফুলালো চৈতি। ঠোঁট ফুলিয়ে অভিযোগের স্বরে বলল, তোমার ছেলে আমাকে শুধু শুধু বকেছে ভালো মা। আচ্ছা এই ব্যাপার, প্রহন আসুক, ওকে খুব করে বকি দিব। মিসেস ইয়াসমিনের কথা শুনে মুচকি হেসে জড়িয়ে ধরে চৈতি। সে জানে মিসেস ইয়াসমিন সত্যি সত্যি প্রহনকে বকে দিবে। বেশ কিছুক্ষণ পর এক হাতে ঔষধ আর অন্য হাতে ফুচকা ঝালমুড়ি নিয়ে কেবিনের ভেতরে যায় প্রহন। প্রহনের হাতে দুটো প্যাকেট দেখে চৈতি বুঝতে অসুবিধা হলো না প্রহন তার জন্য কিছু নিয়ে এসেছে। মুখের হাবভাব গম্ভীর ঝরে করে রাখলেও মনে মনে বেশ খুশি হলো চৈতি। মায়ের হাতে ঔষধের প্যাকেটটা আর চৈতির হাতে খাবারের প্যাকেটটা ধরে দিয়ে চলে গেল প্রহন। ওদিকে বিদ্রোহী গোষ্ঠীরা আরেকটি অস্থায়ী সেনা ক্যাম্প আক্রমণ করলে এবার প্রহন আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। পরিবারের সবাইকে একটা কাজ আছে বলে চলে গেল ক্যান্টনমেন্টে। ওখানে যাওয়ার পর সবার চোখ মুখে রাগ দেখতে পেল। সে সরাসরি সেনাপ্রধানের সাথে দেখা করতে চাইল। সিও স্যার তাকে সেনাপ্রধানের সাথে দেখা করার ব্যবস্থা করে দিলেন। সেনাপ্রধান তখন তাকে বললেন, তোমার এত বড় সাহস, তুমি আমার নির্দেশ অমান্য করো? আমি তোমাকে আসার কথা বলেছি, কিন্তু তুমি আসলে না কেন? প্রহন তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বলবে বুঝে উঠতে পারছে না ও। হয়তো এখনই তাকে চাকরি থেকে অব্যাহত দেওয়া হবে, কিন্তু সে ভীষণ স্বার্থপর হয়ে পড়েছিল। এটা তার প্রাপ্য। যদি এই শাস্তি তাকে প্রদান করা হয় তাহলে সে কারোর প্রতি বিন্দুমাত্র অভিযোগ করার সুযোগ পাবে না। তবুও সে মাথা নিচু করে বলল, স্যার, আমার বাবা ভীষণ অসুস্থ, তাকে ফেলে রেখে আসতে পারিনি। তবে আমি কথা দিচ্ছি স্যার, আমি সবকিছু দেখেছি, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব। আমাকে শেষবারের মতন বিশ্বাস করুন। এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় প্রহন। তোমার একজনের বাবাকে বাঁচাতে গিয়ে তুমি কত লক্ষ বাবাকে বিপদের মধ্যে ফেলেছো সেটা কি তুমি জানো? আজ যদি তুমি ক্যান্টনমেন্টে থাকতে তাহলে এই বিপদটা কিছুটা হলেও কম হতো। প্রহন এবার আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। সে কান্না করে দিল। সেনাপ্রধানের সামনে বসে পড়ল। এরপর বলতে শুরু করলো, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি আমার পরিবারের মায়ে অন্ধ হয়ে গিয়েছিলাম, ভীষণ স্বার্থপর হয়ে গিয়েছিলাম প্রিয় মানুষগুলোর জন্য। কথা দিচ্ছি নিজের জীবন থাকতে ওদের আর কখনো ক্ষতি করতে দেব না। সেনাপ্রধান প্রহনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে, তাই তিনি জানেন ও ঠিক করতে পারে। তিনি প্রহনের কাছে আসলেন। এরপর তার কাঁধে হাত রেখে বললেন, আমি জানি প্রহন, তোমার বয়সী ছেলেরা নিজেদের পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে, সেখানে তোমরা পরিবার থেকে এতটা দূরে জীবন মৃত্যু নিয়ে খেলা করছো, এটা সত্যিই কষ্টের। এই বয়সে এরকম হওয়াটাই স্বাভাবিক। আমি কিছু মনে করিনি, তবে এখন আর দেরি করলে চলবে না। মিটিং রুমে চলো, কাজের কথা শুরু করতে হবে। প্রহন আর এক মুহূর্ত দাঁড়ালো না। সেনাপ্রধানের পিছু পিছু হল রুমে চলে গেল। সেখানে সেনাবাহিনীর সব উচ্চপদস্থ কর্মকর্তারা বসে আছে। সেনাপ্রধান তখন প্রহানকে উদ্দেশ্য করে বলেন, ক্যাপ্টেন চৌধুরী, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন এখন কি করবেন? স্যার, আপনারা কথাটা শুনে কি মনে করবেন জানি না, তবে আমার মনে হয় এখন ওই বিদ্রোহীর গোষ্ঠীর সাথে আমাদের কথা বলা উচিত। ইতিমধ্যে তারা 3টা জেলা নিজেদের দখলে নিয়ে নিয়েছে, তাই তাদের হাত থেকে এখন মুক্ত করার জন্য আগে তাদের সাথে কথা বলে দাবি দেওয়া জানতে হবে। কিন্তু প্রহন, তারা কি আমাদের সাথে কথা বলতে রাজি হবে? আপনার কি মনে হয় ওরা যদি আমাদের সাথে কথা বলতে আগ্রহী হতো তাহলে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতো না? আমি জানি না স্যার, তবে আমার মনে হয় ওদের সাথে যোগাযোগ করলেই ওদের উদ্দেশ্য সম্পর্কে জানা যাবে, আর ওদের উদ্দেশ্য কি সেটা জানতে পারলেই আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে ভুল করব না। সে না হয় তাদের সাথে যোগাযোগ করলাম, কিন্তু ওই জায়গাগুলো তো তাদের কবল থেকে মুক্ত করতে হবে। ওখানকার মানুষ কতটা আতঙ্কে আছে সেটা আপনি বুঝতে পারছেন? আমি জানি স্যার, তবে আমার যতটুকু ধারণা ওরা বেশিরভাগ আস্তানাগুলো বানাবে 2 পাহাড়ের মধ্যবর্তী জায়গায় বা এমন দুর্গম এলাকায় যেখানে সাধারণত আমরা আমাদের অস্ত্র নিয়ে সম্মুখ যুদ্ধ করতে পারবো না। তাই আমাদের উচিত এমন জায়গায় আমাদের ক্যাম্পগুলো নিয়ে যাওয়া যেখান থেকে মুহূর্তের মধ্যে পালিয়ে যাওয়া সম্ভব নয়, আবার মুহূর্তেই সেখানে উপস্থিত হওয়া সম্ভব নয়। অর্থাৎ এমন জায়গায় যেখানে যুদ্ধ হলে না হয় আমরা মরবো, না হলে ওরা। সেনাপ্রধান একটু মুচকি হাসেন। তিনি প্রহনের পরিকল্পনা কিছুটা হলেও বুঝতে পেরেছেন, আর বুঝবেনই না কেন। প্রহন তো সেই দিনের ছেলে, কিন্তু সেনাপ্রধান এরকম দেশি বিদেশি বিদ্রোহীদের সাথে কয়েকশো যুদ্ধে মুখোমুখি হয়েছেন। তিনি প্রহনের দিকে তাকিয়ে বললেন, আমি বুঝতে পারছি, তুমি ওই এলাকায় পাহাড়ের মধ্যে আমাদেরকে ক্যাম্পে উঠিয়ে নেওয়ার কথা বলছো, যেখান থেকে চাইলেও কেউ দ্রুত নিজের অবস্থান পরিবর্তন করতে পারবে না, তাই তো? তাহলে সেটাই হবে। আজকে থেকে আমাদের অস্থায়ী ক্যাম্পগুলো উঠিয়ে এরকম
পাহাড়ে নিয়ে যাওয়া হোক, যেখানে বিদ্রোহী গোষ্ঠীরা চাইলেও সরাসরি আক্রমণ করতে পারবে না। সেনাপ্রধানের কথা মতোই সেই কাজ করা হলো। ওদিকে পরের দিন প্রহণ এবং প্রায় 500 সেনা সদস্য পার্বত্য চট্টগ্রামে পৌঁছে গেল। তাদের আসার খবর পেয়ে বিদ্রোহী গোষ্ঠীও নিজেদের অবস্থান শক্ত করে নিল। মেঘলা অপরাহ, দুপুরের দিকে হালকা রোদ থাকলেও বিকেল হতে হতে মেঘেদের আড়ালে হারিয়ে গেছে আদিত্য। প্রত্যেক দিনের মতো আজ গধূলির মেহেন্দি রাঙা আকাশ নেই, পরিবেশ ঝাপসা হয়ে আছে। পরন্ত বিকেল নাকি সন্ধ্যা তা বোঝা দায়। চারপাশে চোখ পড়লেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রকৃতি ঘন বর্ষণের জন্য প্রস্তুতি নিচ্ছে। সন্ধ্যার দিকে হয়তো ঝুম বৃষ্টি হতে পারে। জ্যৈষ্ঠের শেষ দিন আজ। বৃষ্টির আশায় বসে আছে শত কৃষক, সাথে এক অবাধ্য কিশোরীও। রেদোয়ান চৌধুরী আগের চেয়ে অনেক বেশি সুস্থ আছেন। ক্যান্টনমেন্টে ফিরে গেছে প্রহণ। চাইলেও থাকা সম্ভব না, মায়া কাটিয়ে যেতেই তো হবে। বিছানায় শুয়ে শুয়ে প্রহণীর সাথে ঝগড়ার সময়গুলোই ভাবছিল চৈতি। রান্নাঘর থেকে ভেসে আসে হুকুম। চৈতি, ছাদে কাপড়গুলো রয়ে গেছে, একটু কষ্ট করে নিয়ে আয় তোমা। আজকাল কাজ করতে বেশ আলসেমি লাগে চৈতির। এক রাশ বিরক্তি নিয়ে শোয়া থেকে উঠে দাঁড়ালো। হাত দিয়ে চুলের খোপা বেঁধে মাথায় ওড়না দিয়ে চলল ছাদে। ছাদে যেতে ভীষণ আপত্তি তার, সহজে যেতে চায় না। এর সবচেয়ে বড় কারণ হলো ইমরান নামের কলেজে পড়ুয়া এক ছেলে, পাশের বাসায় নাফিজার বোনের ছেলে। সকাল আর বিকেল এই সময়গুলোতে যেন তাকে ছাদে থাকতেই হবে। ছেলেটাকে তেমন একটা ভালো লাগে না চৈতি, কেমন করে যেন তাকিয়ে থাকে। সোজা সাপটা তাকালেও হতো, তা না, আর চোখে এমন করে তাকিয়ে থাকে যেন গিলে খাবে। আজও ব্যতিক্রম হয়নি। ছাদে যেতেই ইমরানের সাথে চোকাচোকি হয়ে গেল। সাথে সাথে চোখ ফেরালো চৈতি। প্রহণ জানলে চোখ খুলে মার্বেল খেলবে। ছেলেটার হাতে একটা সিগারেট, অথচ এই 15 দিনে একটা বারও ছেলেটাকে দেখে সিগারেট খোর মনে হয়নি। কাপড়গুলো জলদি করে নিয়ে চলে যেতে নেয় চৈতি। পেছন থেকে উচ্চস্বরে ইমরান ডেকে উঠল, এই সুন্দরী, এই শুনছো? চৈতি থামল না। পা বাড়াতেই ইমরান আবারও ডাক দিল, এই ছোট আপু শোনো। চৈতি পিছনে ফিরে তাকায়। তা দেখে খুশি হয়ে যায় ইমরান। বেশ উৎকণ্ঠা গলায় বলে, তোমার মতো দেখতে আমার একটা ভালোবাসার পাখি ছিল, একদম তোমার মতো দেখতে। তোমাকে আমি যেমন করে ডাকলাম তেমন করেই প্রথম ডেকেছিলাম তাকে। কিন্তু জানো, আমার পাখিটা না খাঁচা থেকে পালিয়ে মুক্ত আকাশে পাখা মেলে উঠছে। এত কথা শোনার সময় নেই চৈতি। কিছুক্ষণ পরেই কল করবে প্রহণ। যদি জানতে পারে অন্য কোনো ছেলের ডাকে পেছনে ফিরে তাকিয়েছে, তাহলে একদম গলা টিপে মেরে ফেলবে। প্রিয় জিনিস হারিয়ে ফেলার ভয়ে সারাক্ষণ থাকে সে, তা খুব ভালো করেই জানে চৈতি। তবে যে যাই বলুক বা করুক, সে তো জানে ভালো সে শুধু প্রহণকেই বাসে। ওদিকে শরীফ শেখ এবং রফিক মির্জা খবর পেয়ে গেলেন যে প্রহণ ফিরে এসেছে। এ কথা শুনতেই তারা কিছুটা ঘাবড়ে গেল, কিন্তু দুজনের চেহারায় সেটা ফুটে উঠল না। তারা একে অপরের দিকে তাকিয়ে বললেন, আমরা তো এতদিন ধরে এই প্রহণের অপেক্ষায় ছিলাম। ওহ, আসছে তো কি করছে? আমাদের তো এখনই এত মানুষ আছে, আর এই এলাকাটা এখন আমরা দখল করে নিয়েছি। এখনো চাইলেও আমাদেরকে কিছু করতে পারবে না। ওকে এখান থেকে জীবিত ফেরত যেতে দেওয়া হবে না। হ্যাঁ, ঠিক বলেছিস। এই প্রহণকে আমি এতদিন থেকে চেষ্টা করছি মারার। ওকে যদি একবার হাতের কাছে পাই, তাহলে আমি যে ওর কি হাল করব সেটা আমি নিজেও জানি না। এরপর তারা তাদের লোকগুলোকে প্রহণের ব্যাপারে বিস্তারিত বলতে শুরু করলো এবং কিভাবে কি করতে হবে সবই বলল। এদিকে প্রহণ আসার পরেই এখানকার এক বিদ্রোহী গোষ্ঠীর প্রধানের সাথে গোপনে দেখা করতে গেল। এর কারণ হচ্ছে এদের মাধ্যমে শরীফ শেখ এবং রফিক মির্জার সাথে যোগাযোগ করতে চায়। ভাগ্যক্রমে সেই বিদ্রোহী গোষ্ঠীর প্রধানের কাছ থেকে মাহিনের নাম্বারও পেয়ে গেল। সে আবারও ক্যাম্পে ফিরে আসলো। এরপর একা একটা ছোট টিলার উপরে দাঁড়িয়ে মাহিনকে কল করলো। মাহিন ফোন রিসিভ করতেই প্রহণ বলল, আমি ক্যাপ্টেন প্রহণ চৌধুরী বলছি। আমি জানি তুই কে, তোদের বসের কাছে ফোন নিয়ে যা। আরে ক্যাপ্টেন চৌধুরী, শেষ পর্যন্ত আমাদেরকে কল দিতে হলো। আফসোস হচ্ছে তাই না? আফসোস করে কোনো লাভ নেই। এই পুরো দেশটায় একদিন আমার বস দখল করে নেবে, আর সেদিন তোকে আমরা টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দিব। এই চামচার বাচ্চা, বেশি বড় বড় কথা বলবি না। আমি যেটা বলেছি সেটা কর। তোর বসের কাছে ফোন নিয়ে যা। মাহিন তখন রেগে শরীফ শেখের কাছে ফোনটা নিয়ে গেল। এরপর প্রহণের কথা বলতে শরীফ শেখ হাসতে হাসতে ফোনটা নিজের হাতে নিল। এরপর বলতে শুরু করলো, আরে আমার কি সৌভাগ্য, আর্মির ক্যাপ্টেন প্রহণ চৌধুরী আমাকে কল করেছে, তাও আবার একটা বিদ্রোহী গোষ্ঠীর প্রধানকে। তা কি মনে করে কল করলেন ক্যাপ্টেন সাহেব?
আমি তোদের সাথে ফাজলামি করার জন্য কল করিনি। আমি জানি তোরা এসবের পেছনে আছিস এবং তোরা সব কলকাঠি নাড়ছিস, তাই এসবের উদ্দেশ্য কি সেটা সরাসরি বল। শুনেছিলাম সেনাবাহিনীতে নাকি বেশ মেধাবী পরিশ্রমী সেনা সদস্যরা থাকেন, আর আপনার ব্যাপারে তো সেরকমই শুনেছিলাম ক্যাপ্টেন চৌধুরী। কিন্তু আপনি যে একটা বোকা সেটা আমি আজ বুঝতে পারলাম। কেউ তার শত্রুকে কল করে কোনোদিন জানাতে চেয়েছে যে আক্রমণের কারণ কি? আপনাকে দেখে অবাক হলাম। সালাম আপনাকে বস। প্রহন দাঁত কিরমির করতে শুরু করলো। রাগে তার গা জ্বলে যাচ্ছিল, কিন্তু এদের সাথে এখন জোরে কথা বলা যাবে না, না হলে হিতে বিপরীত হতে পারে। সেজন্য প্রহন আবারও বলল, আমি জানি তোরা সত্য কথা কখনোই বলবি না, তবে আমি কল করেছি শুধুমাত্র এটা জানার জন্য এই 3টা জেলা তোরা কেন দখল করেছিস। আমি জানি তোরা কোনো একটা জিনিস চাওয়ার জন্য এই কাজটা করেছিস। সে চাওয়াটা কি বলে ফেল। এখানকার মানুষ আতঙ্কে আছে। সাধারণ মানুষের সাথে তোদের কি শত্রুতা? কেন মানুষদের কষ্ট দিচ্ছিস? যাক, অবশেষে বুঝতে পারলেন তাহলে শুনুন, আমরা কেন এই 3টে জেলা দখল করলাম। আমি এবং রফিক এই দুইজন এতদিন ধরে এত কষ্ট করে বারবার জেলায় গিয়ে এই বিদ্রোহী গোষ্ঠী বানিয়েছি। আজ তারা এই 3টা জেলা দখল করেছে। আমরা চাই এই পুরো এলাকাটা আমাদেরকে দিয়ে দেয়া হোক। এখানে কারো আইন চলবে না, কারো শাসন চলবে না। এখানে শুধু আমাদেরই কথা চলবে। আমরাই এখানকার প্রশাসন, আমরাই এখানকার সরকার। আমরা যেটা বলবো এখানে সেটাই চলবে। প্রহর রাগে মাটিতে লাথি মারল একটা। কি মামার বাড়ির আবদার নাকি? একটা স্বাধীন দেশের কয়েকটা জেলা ইচ্ছা করলে কি দখল করে নেওয়া সম্ভব? তখন প্রহন তার জবাবে রেগে গিয়ে পড়ল, শরীফ, তুই যেটা বলছিস এটা তোর একটা কল্পনা মাত্র। এই কল্পনা তুই জীবনে বাস্তবে রূপান্তর করতে পারবি না। তুই কি ভেবেছিস কয়েকদিনের জন্য সেনা সদস্যরা সরে যাওয়ার কারণে তুই এই 3টা জেলা নিজের নামে করে নিয়েছিস? আরে, এই দেশের সেনাবাহিনীর সব সদস্যরা যদি তোদের উপর আক্রমণ করে তাহলে অস্ত্রের প্রয়োজন হবে না, তোদের পায়ের নিচে পিষে মেরে ফেলবে। এই ক্যাপ্টেন, বড় বড় কথা বলবি না। এই পুরো এলাকাটা এখন আমাদের দখলে। আমরা চাইলে এখনই এই পুরো এলাকাটা মৃত্যুপুরী বানিয়ে দিতে পারি। এখানকার লোকজনকে তোদের চোখের সামনে গুলি করে মারবো, তোরা কিছুই করতে পারবি না। প্রহন এবার শান্ত হলো। এদের সাথে এখন বাড়াবাড়ি করলে এরা সাধারণ জনগণের ক্ষতি করার চেষ্টা করবে, তাই এদেরকে যা করতে হবে প্ল্যান মাফিক করতে হবে। প্ল্যানের বাইরে কিছুই করা যাবে না। সে ফোনটা রেখে রুমে গিয়ে ভাবতে থাকলো এখন কি করা যায়। সিও স্যার তাদের সাথে দেখা করতে আসেন। তখন প্রহন তার দিকে তাকিয়ে বলেন, স্যার, আমার সাথে একটু আগে শরীফ শেখের কথা হয়েছিল। ওদের দাবি হচ্ছে এই 3টা জেলাকে তাদের আন্ডারে দিয়ে দিতে হবে। তারা এখানে শাসন করবে। এখানকার সব সিদ্ধান্তই তারা নেবে, অন্য কেউ এখানে ঢুকতে পারবে না। এটা কি মামার বাড়ির আবদার নাকি প্রহন? তুমি বুঝতে পারছো ওদের দাবিটা কতটা ভয়ানক? এটা কোনোদিনও সম্ভব নয়। যে করেই হোক ওদের শেষ করার ব্যবস্থা করতে হবে। এটা তো আমিও জানি স্যার, এবং সেটা খুব তাড়াতাড়ি করতে হবে। দেরি করলে শুধু বিপদ বাড়বে। এরপর প্রহন এবং সেনা সদস্যরা অভিযান পরিচালনা শুরু করলো, কিন্তু ফল ঘুরে ফিরে সেই শূন্য। এই মেয়ে, এই তোমার নামটা কি? বলে তো যাও। স্কুলে যাওয়ার সময় এমন কথা শুনে কনফিউজ হয়ে গেল চৈতি। কাকে কথাটা বলা হয়েছে তা দেখার জন্য পেছনে ফিরে তাকাতেই দেখলো ইমরান নামে ছেলেটা বুকে 2 হাত খুঁজে চৈতির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, মুখে হাসি হাসি ভাব। চৈতি ইমরানকে দেখে এবার দ্রুত হাঁটতে লাগলো। চৈতিকে এত জলদি হাঁটতে দেখে ইমরান দ্রুত পায়ে হেঁটে চৈতির পাশে এসে পড়ে। ইমরানকে পাশে দেখে চৈতি ঘাবড়ে যায়। এমন করে পালিয়ে যাচ্ছ কেন মেয়ে? চৈতি থামলো। ইমরানের চোখের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে বলল, দেখুন, আমি বিবাহিত, প্রহন চৌধুরীর স্ত্রী চৈতি চৌধুরী। দয়া করে আমাকে এমন বিরক্ত করবেন না। আমার স্বামী জানতে পারলে তখন অযথাই আমাকে ভুল বুঝবে এবং আমাদের সুন্দর সম্পর্কটা নষ্ট হবে। চৈতি বিবাহিত কথাটা ঠিক হজম হলো না ইমরানের। তার মুখের হাবভাব দেখেই বোঝা যাচ্ছে যে চৈতির কথায় সে কতটা অবাক। বিস্মিত কণ্ঠে বলল, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি আমার সাথে নিশ্চয় মজা করছো। এইটুকু একটা মেয়ের বিয়ে হয়ে গেছে বললেই কি আর বিশ্বাস করা যায় নাকি? মোটেও না। সে বুঝতে চায় না, তাকে বুঝিয়ে দিতে সময় নষ্ট করার প্রয়োজন মনে করে না চৈতি। সোজা সাপটা বলল, আমাকে বিরক্ত করবেন না। আমি আপনার সাথে কথা বলতে বিরক্ত বোধ করি। কথাটা বলেই সিএনজি ডেকে উঠে গেল চৈতিক। ইমরান অবাক হয়ে চেয়ে রইল সিএনজিটার দিকে। মুখের উপর যেহেতু বলেই দিয়েছে বিরক্তি হয় এবং বিবাহিত, সেহেতু মেয়েটাকে আর বিরক্ত না করাই উচিত। কিন্তু একটু ভালো করে খোঁজ নিয়ে জানতে হবে যে মেয়েটা সত্যিই বিবাহিত কিনা।
মনে মনে কথাগুলো বলে নিজের কাজে চলে গেল ইমরান। দেখতে দেখতে সময় কাটতে থাকলো। সময় কারোর জন্য অপেক্ষা করে না। পুরো 2টা মাস কাটিয়ে দিল, কিন্তু এখনো কয়েক জায়গায় ছোট ছোট মোকাবেলা ছাড়া তেমন কোনো বড় আক্রমণ হয়নি বিদ্রোহীদের পক্ষ থেকে। এমনকি আর্মির সদস্যরাও বিদ্রোহীদেরকে আক্রমণ করার সাহস পায়নি, কারণ তারা জিম্মি এখানকার সাধারণ মানুষগুলোর প্রাণের কাছে। তারা অপেক্ষা করছিল যদি বিদ্রোহী গোষ্ঠীগুলো সরাসরি আক্রমণ করে তাহলে তাদেরকে প্রতিরোধ করা হবে। কিন্তু এই গোষ্ঠীগুলো এই 2 মাসে তেমন কোনো বড় উদ্দেশ্য সফল করার চেষ্টাও পর্যন্ত করেনি। বর্ষণময় মধ্যাহ্ন, প্রকৃতিতে নেমে এসেছে ঘন বর্ষণ। সতেজ হচ্ছে গাছের পাতা, পাখিরাও মানুষের সুখে বৃষ্টির পানিতে ভিজছে। গায়ের সুন্দর পালকগুলো বৃষ্টির পানিতে ভিজে কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে আছে। বছরখানেক আগেই এমন একটা বর্ষণময় দিনে প্রহনের সাথে ভিজেছিল চৈতি। আজ আর চাইলেও ভেজা সম্ভব নয়। পড়ার টেবিলে বসে মুখে কলম রেখে গালে হাত দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে মেয়েটা। আগামীকাল গণিত পরীক্ষা, অথচ সে প্রহনের সাথে কাটানো মিষ্টি মুহূর্তে ডুবে আছে। 6-7 মাসের বেশি সময় হয়ে গেল মানুষটাকে সামনাসামনি দেখা হলো না, ছুঁয়েও দেখা হলো না। দুপুরবেলা কেউ পড়তে বসে? অসহ্য। চোখে মুখে বিরক্তি। কিছুক্ষণ আগেই ভাত খেয়েছে, কোথায় একটু এমন ঠান্ডা বৃষ্টির মধ্যে একটা শান্তির ঘুম দিবে তা আর হলো না। মাধ্যমিকের পরীক্ষার জন্য গণিত বইয়ের বেশিরভাগ রিভিশন করা শেষ, কিন্তু মিসেস ইয়াসমিনের চোখ পাকিয়ে তাকানোতেই হাওয়া হয়ে গেল সব কথা। চুপ করে এসে ভদ্র মেয়ের মতো বসতে হলো পড়ার টেবিলে। রেদওয়ান চৌধুরী এখন যথেষ্ট সময় দেন মিসেস ইয়াসমিনকে। ছুটির দিনে চৈতি আর অর্ধাঙ্গিনীকে নিয়ে পার্কে ঘুরতে যান তিনি। মাঝে মাঝে রেস্টুরেন্টেও খেতে যান। বই পড়া কমিয়ে মিসেস ইয়াসমিনের সাথে গল্প করেন। রেদওয়ান চৌধুরীর কাছে আবদারও করে লাভ নেই, কিছু বললেই বলবে। গতবার মডেল টেস্ট পরীক্ষায় অঙ্কতে মাত্র 62 মার্ক পেয়েছিলি, আর এখন ফাইনাল পরীক্ষা হচ্ছে। A+ না পেলে প্রহন কিন্তু খুব বকবে। তোর পড়ালেখা হবে না দেখে এখনো বাড়ি আসেনি ছেলেটা। মন দিয়ে পড়। অঙ্ক কি পড়ার বিষয় নাকি? আজ গত কয়েক সপ্তাহ ধরে রেদওয়ান চৌধুরী এই সব কথা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে চৈতি। এত কিছু ভাবার পর হঠাৎ মন বলে উঠল, চৈতি, আসলেই তোর একটু ভালো করে অঙ্কগুলো দেখা উচিত। নিয়মগুলো দেখে নে। ভালো রেজাল্ট না করলে প্রহনের সাথে এই জন্মেও আর দেখা হবে না, খুব বকবে। বাইরে থেকে দৃষ্টি সরিয়ে বইয়ের উপরে চোখ রাখলো ও। ইতিমধ্যে কখন সে যে পুরো বইয়ের প্রহনে চৈতি লিখে ভরিয়ে ফেলেছে খেয়ালই করেনি। সময় 2টা মাস 21 দিন। এখনও সেই পাহাড়ি এলাকায় দিন কাটাচ্ছে প্রহন। বাড়ির একটা মানুষকে পর্যন্ত তার এই নির্মম কষ্টের কথা মুখ ফুটেও বলেনি। সবার সাথে এমনভাবে কথা বলে যেন সে ক্যান্টনমেন্টেই আছে, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু সেখানে প্রতিদিন মৃত্যুর সাথে লড়াই করছে সে। ওদিকে শরীফ শেখ এবং রফিক মির্জা নতুন প্রায় 2 শতাধিক বিদ্রোহের সামনে দাঁড়িয়ে আছে। শরীফ শেখ তাদের সামনে দাঁড়িয়ে পড়ল, আমরা এতদিন ধরে তোমাদেরকে গোপনে প্রশিক্ষণ দিয়ে আসলাম, কারণ আমাদেরকে এই 3টি জেলা নিয়ে বসে থাকলে হবে না। আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে। পুরো চট্টগ্রামকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমরা যদি এই পাহাড়েই পড়ে থাকি তাহলে কেউ আমাদেরকে সম্মান করবে না, কারো কাছে আমরা পরিচিত হতে পারবো না। আমাদের এখন টার্গেট হচ্ছে এই পুরো চট্টগ্রামকে আমাদের আন্ডারে নিয়ে আসা। সেটা করার জন্য আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। তার সামনে দাঁড়িয়ে থাকা বিদ্রোহীদের সবাই তখন মাথা নাড়ালো। এর মানে তারা প্রস্তুত। সেদিন সন্ধ্যায় ঝুম বৃষ্টি হলো। শীতের দিনে বৃষ্টি। আজব দেশের আজব আবহাওয়া। ফেব্রুয়ারি শুরু হয়েছে, 3 দিন হবে। দেওয়ালে টানানো ক্যালেন্ডারটা জানিয়ে দিচ্ছে আজ 3রা ফেব্রুয়ারি। কনকনে শীতেই কাঁপছে প্রবণ। রুমের ভেতরে বিন্দু পরিমাণ নেট নেই। শহরের তুলনায় পাহাড়ি এলাকায় শীতের পরিমাণটা একটু বেশি। তার উপরও বৃষ্টির পরিবেশটাকে শীতল করে অতি শীতল বানিয়ে ফেলেছে। ভিডিও কলের ওপাশে গলে হাত রেখে প্রহনের দিকে তাকিয়ে আছে চৈতি। চোখে মুখে খুশির উজ্জ্বল আলো যেন ঝিকিমিকি করতেছে। এই মুহূর্তেই প্রহনের ইচ্ছা করছে মেয়েটার গাল ধরে টেনে দিয়ে বিরক্তি করতে। আগে সেই পিচ্ছি চৈতি এখন অনেকটাই বড় হয়েছে, সুন্দরও হয়েছে আগের চেয়ে। চোখে কাজল দিলে প্রহন চৈতির চোখের ভেতরে হারিয়ে যায়, ডুবে মরে ভালোবাসার সিক্ত আবেশে। এই তো কয়েকদিন আগে চোখে কাজল দেওয়ার জন্য চৈতিকে কি বকাটাই না দিল। আপনার শীত করছে তো রুমে চলে যান। আর আপনি শীতের কাপড় পরেননি কেন? রুমে নেট নেই, জঙ্গলের এক কোণে আছি, নেট নাই, কিছু নাই, তার উপর এত ঠান্ডা বলার মতন না। শীতের কাপড় গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন, আর কথা বলতে হবে না। চৈতির কথায় প্রহন বলল আচ্ছা। এতে চৈতি মোটেই খুশি হলো না, কিছুটা রেগে গিয়ে বলল, শুধু আচ্ছা? আর কিসের আচ্ছা? হ্যাঁ,
আমি বললেই আপনাকে লাইন কেটে দিতে হবে, আচ্ছা বলতে হবে? চৈতির এমন কথার তার চোখ বনে গেল প্রহর। শুধু আচ্ছা বলাতেই এত রাগ, যদি আচ্ছা রাখছি আল্লাহ হাফিজ বলে কল কেটে দিত তাহলে কি করতো আল্লাহ জানে। তুমি নিজেই তো বললা। আমি বললেই যে আপনি আমার কথা শুনেন তা তো জানতাম না। যাই হোক, মজা করছি। আপনার শীত করতেছে তা বুঝতে পারছি আমি। যান, রুমে যান। এবার চৈতির কথার উত্তরে প্রহন কিচ্ছু বলল না, কারণ আবারও কখন মুড বদলে যায় বলা তো যায় না। শুধু মুচকে হাসলো। উপাস থেকে চৈতি কল কেটে দিল। প্রহন চৈতির এইসব কাণ্ড দেখে মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় যে তার বইয়ের মানসিক কোনো সমস্যা দেখা দিচ্ছে না তো হঠাৎ মত বদলে ফেলে। দেখতে দেখতে চৈতির পরীক্ষায় ইতি ঘটল। পড়ালেখার প্যারা থেকে মুক্তি পেল বেশ অনেক দিনের জন্য। সময় 3 অক্ষরের কঠিনতম একটা শব্দ। কত কিছুই যে সহজে বদলে দেয় এই সব বলার মতো নয়। একবার গেলে তার ফিরে আসতেই চায় না, দৌড়ে বেঁধেও রাখা যায় না 3 অক্ষরের শব্দটাকে। কতটা শক্তিশালী সে। সামনে মাসে দুটো মানুষের একসাথে পথ চলার 2 বছর শেষ হবে। দ্বিতীয় বিবাহবার্ষিক নিয়ে বেশ উৎফুল্ল চৈতি। আগে যা জানা ছিল না তার চেয়েও বেশি কিছু জানা হয়ে গেছে এই 2 বছরে। দুটো মানুষ বিবাহ নামক বাঁধনে এক হলেও পূর্ণতা পায়নি তাদের সম্পর্ক। পাশের বাসার এক ভদ্রমহিলা এসেছিলেন সেদিন। চৈতি সোফার উপরে পা তুলে বসে বসে টিভি দেখছিল আর নুডলস কাটছিল। ভদ্রমহিলার মাথায় চুল পাক ধরেছে। মিসেস ইয়াসমিনকে ডেকে বললেন, তা কি গো ইয়াসমিন, তোমার নাতি নাতনির মুখ কখন দেখবো আমরা? বিয়ে তো অনেক দিন হলো। ভদ্রমহিলার কথা শুনে খাবার গলায় আটকে কাশি উঠে যায় চৈতির। কাশতে কাশতে মুখ দিয়ে রক্ত বের হওয়ার উপক্রম। কি সাংঘাতিক মহিলা! অন্যের নাতি নাতনির মুখ দেখার আশা যেন দিনই কাটছে না ওনার। মিসেস ইয়াসমিন মুচকে হেসে বলেছিলেন, আমার ছেলের বউ নিজেই তো এখনো বাচ্চা, সে আবার বাচ্চা সামলাবে কি করে? ওদিকে ক্যান্টনমেন্টে গোয়েন্দা ইউনিটের তথ্য আসলো সেনাবাহিনীর সদস্যদের উপরে। আক্রমণ করে পার্বত্য চট্টগ্রামে পাড়ি দিয়ে এখন পুরো চট্টগ্রামকে নিজেদের দখলে নিয়ে আসতে চায় বিদ্রোহী গোষ্ঠীগুলো। সেজন্য সেনাপ্রধান প্রহরকে ঢাকায় ডাকলেন। প্রহর রাতের ফ্লাইটে ঢাকায় গেল। সেখানে যাওয়ার পর সেনাপ্রধান প্রহরকে তার নিজ বাসভবনে ডাকলেন। সাধারণত সেনাপ্রধান খুব মারাত্মক কিছু না হলে কাউকে নিজের বাসভবনে ডাকে না। এটা রাষ্ট্রীয়ভাবে বিশেষ এক মুহূর্ত। সেনাপ্রধান প্রহরকে নিজের বাসভবনে ডেকে নিয়ে গিয়ে তার মুখোমুখি হয়ে বসলেন। প্রহর তাকে সালাম দিয়ে তার সামনে বসলো। দেখো প্রহন, আমি জানি তুমি কতটা পরিশ্রমী, কিন্তু বিষয়টা এমন একটা পর্যায়ে চলে গেছে আমরা চাইলেও কিছু করতে পারছি না। আমার কাছে গোপন তথ্য এসেছে, আগামীকাল থেকে হয়তো আবারও শরীফ শেখ এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো সেনাবাহিনীর উপর আক্রমণ করে চট্টগ্রাম শহরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। স্যার, আপনি অনুমতি দিলেন, আমরা এবার সরাসরি ওদের উপর আক্রমণ করতে চাই। আমরা এতদিন ধরে শুধুমাত্র ওদের আস্তানাগুলো চিহ্নিত করছিলাম, এবং আপনি জানলে অনেক বেশি খুশি হবেন যে আমরা ওদের প্রত্যেকটা আস্তানার সঠিক তথ্য পেয়ে গেছি এবং সেখানে আক্রমণ করার প্ল্যান পর্যন্ত সাজিয়ে ফেলেছি। শুধু আপনার অনুমতির অপেক্ষায় এখন আমরা দিন কাটাচ্ছি। আপনি অনুমতি দিলে আমরা উল্টো ওদের উপর আক্রমণ করব। আমি তোমাকে চোখ বন্ধ করে অনুমতি দিয়ে দিতাম যদি তারা গোপনে সেখানে নিজেদের কার্যক্রম পরিচালনা করত, কিন্তু বর্তমানে তারা ওই এলাকাটা নিজেদের কন্ট্রোলে নিয়ে বসে আছে। আমরা চাইলেও সরাসরি তাদের উপর আক্রমণ করতে পারছি না, কারণ আমাদের এই আক্রমণের কারণে যদি কোনো সাধারণ মানুষের জীবনের ঝুঁকি হয় তাহলে সেটার দায়ভার কিন্তু আমাদেরকেই নিতে হবে। আমি জানি স্যার সেটা, কিন্তু আমাদেরকে তো এভাবে বসে থাকলে চলবে না। আমাদেরকে হয় ওদের দাবি মেনে নিতে হবে, সেটা আমরা কোনোদিনও করব না, অন্যথায় আমাদেরকে এই রিস্কটা নিতেই হবে। তবে স্যার, আমি শুধু আপনাকে এই নিশ্চয়তা দিতে পারি যে আমার জীবন থাকতেই আমি ওদেরকে জয়ী হতে দিব না। আমি একা থাকলে ওদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। সেনাপ্রধান মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসে রইলেন। প্রহরও চুপচাপ তার সামনে বসে আছে, কারোর মুখে কোনো কথা নেই। এটা এমন একটা মুহূর্ত যেখানে একটু সিদ্ধান্তে ভুল হলে কয়েক লক্ষ মানুষের জীবন চলে যেতে পারে। যদি আর্মি সদস্যরা ওদের উপর আক্রমণ করে কোনো ক্রমে হেরে যায়, তাহলে ওরা সাধারণ জনগণের উপরে নৃশংস অত্যাচার শুরু করবে। শেষ পর্যন্ত সেনাপ্রধান প্রহনের দিকে তাকিয়ে বললেন, আমি তোমার উপর বিশ্বাস করতে চাই প্রহন। আমি জানি তুমি পারবে, আর সৃষ্টিকর্তার কাছেও দোয়া করি উনি যেন তোমার সহায় হন। তুমি যেন নিজের দেশের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে পারো। দোয়া করবেন স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। কালকে থেকে আপনি নতুন এক সকাল দেখতে পারবেন ওই এলাকায়। ওরা বুঝতে পারবে সেনাবাহিনী কোনো দিক থেকে ওদের থেকে দুর্বল নয়। ওদের ধারণা যে নেহাত কল্পনা, সেটা তারা কাল থেকেই বুঝতে পারবে। এরপর প্রহন রাতের ফ্লাইটে আবার চট্টগ্রাম ফিরে এলো।
সেখানে থেকে ক্যাম্পে গিয়ে সেনা প্রধানের সিদ্ধান্তের কথা জানিয়ে দিল। সেটা সদস্যরা প্রস্তুত হয়ে গেল। পরের দিন ভোর 3:25 চারিদিকে তখন কুয়াশায় ডুবে আছে। এমনিতেই শীতের সময়, তার মধ্যে এত ভোরবেলা। কাশের ওপর শিশির ভেজা পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। রাতের আধারে সেনাবাহিনীর 10টা আলাদা আলাদা টিম রফিক মির্জা এবং শরীফ শেখের আলাদা আলাদা 10টা আস্তানায় আক্রমণ করল। মরণপণ যুদ্ধ চলল অন্ধকারের মধ্যে। একদিকে যেমন সন্ত্রাসীদের লাশ পড়েছিল, অপরদিকে দেশপ্রেমিক সৈনিকদেরও শহীদ হতে হয়েছিল অগণিতভাবে। শরীফ শেখ এবং রফিক মির্জার সবচেয়ে বড় আস্তানা যেটি, সেটিতে আক্রমণ করল প্রহন এবং তার টিম। সেখানে পৌঁছানোর পর গোলাগুলি চলল প্রায় 2.5 ঘন্টা যাবৎ। চারিদিকে কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। প্রহন যখন আস্তানার ভিতরে ঢুকতে যাবে ঠিক তখনই তার গুলি লাগে। প্রহন পায়ে ধরে মাটিতে বসতে যাবে, ঠিক তখনই তার মাথায় পিছন বরাবর কেউ আঘাত করে। তবুও প্রহন দমে যায় না, পিছনে ফিরে তার গলা চেপে ধরে। তখন আবারও পিছন থেকে আরও একজন কেউ লাঠি দিয়ে আঘাত করে। প্রহনের ধারণা ভুল হয়নি, এরা দুজনই হচ্ছে সবকিছুর মূল, শরীফ শেখ এবং রফিক মির্জা। সেনাবাহিনীর সদস্যরাও ইতিমধ্যে সেখানে পৌঁছে গেল। প্রহন শরীফকে শেখকে একটা ঘুষি দিল। শরীফ শেখ ছিটকে গিয়ে পড়তেই পেছন থেকে রফিক মির্জা প্রহনের পিঠে ছুরি চালিয়ে দিল। প্রহনের শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছিল অজর ধারায়, কিন্তু প্রহন থেমে থাকেনি। সে নিজের পিঠ থেকে ছুরি টান দিয়ে বের করে সেটা রফিক মির্জার মাথা বরাবর ঢুকিয়ে দেয়। সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যে শরীফ শেখকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। রফিক মির্জা সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ে, ওদিকে প্রহনও মাটিতে শুয়ে পড়েছে। সেনাবাহিনীর সদস্যরা তাকে নিয়ে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যায়। শেষ মুহূর্ত পর্যন্ত প্রহন বলেছিল যাতে তার পরিবারকে এই ব্যাপারে কোনো কিছু জানানো না হয়। এরপর থেকে প্রহন প্রায় 5-6 দিন পরিবারের সাথে যোগাযোগ করেনি। আর করবেই বা কী করে? 2-3 দিন তো তার জ্ঞানই ছিল না। 2 দিন পর যখন জ্ঞান ফিরে আসে, তখন সেনাবাহিনীর সদস্য বারবার চেষ্টা করেছিল পরিবারকে জানানোর, কিন্তু তার একটাই কথা, তার পারিবারিক জীবনের সাথে এই জীবন কোনো মিল নেই। এখানে সে দেশপ্রেমিক একজন আর্মি ক্যাপ্টেন, আর ওখানে সে একজন মমতাময়ী মায়ের রাজপুত্র, বাবার স্নেহের সন্তান, প্রিয় মানুষটির প্রিয় স্বামী। এরপর থেকে প্রহন নিয়মিতই পরিবারের সাথে কথা বলতো। কেউ জানতেই পারেনি প্রহন যে হসপিটালে ভর্তি। সেনাপ্রধান তাকে দেখতে আসেন। পুরো সেনা ক্যাম্প তখন তার সাহসিকতার কথা ছড়িয়ে পড়েছে। মিডিয়ায়ও বারবার প্রকাশিত হচ্ছে তার বীরত্বের গল্প। চৈতির বেশ গর্ববোধ হচ্ছিল এসব দেখতে। এরপর থেকে টানা কয়েক মাস বিদ্রোহীদের প্রত্যেকটা সন্দেহজনক স্থানে সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে। সময়টা তখন সন্ধ্যা 7টা। পরীক্ষা নামক প্যারা থেকে মুক্তি পেয়েছে চৈতি। দীর্ঘ 6 মাস পর আজ প্রহন বাড়ি ফিরে আসছে। সিও স্যারকে নিজের বিয়ের ব্যাপারে সব কিছু জানিয়ে দিয়েছে প্রহন। প্রহনের কথা শুনে সিও স্যার কিছুটা রাগ দেখালেও পরে মুচকি হেসে বলেছিল, একাই নিজের বিয়ের দাওয়াত নিজে খেলা, এখন আমাদের কারণ নাম রাখার অনুষ্ঠানের দাওয়াত দিবা কখন বলো? সিও স্যারের কথা শুনে মুচকি হাসল প্রহন। মিসেস ইয়াসমিন চৈতির বিছানার উপরে লাল রঙের একটা শাড়ি রেখে বলে গেলেন পরে সুন্দর করে সেজেগুজে থাকতে। বাচ্চা বাচ্চা ভাবটা কেটে গেছে চৈতির। আগের চেয়েও ভীষণ সুন্দর হয়েছে দেখতে। বাড়ির আজ জমজমাট আয়োজন করা হয়েছে। চৈতির বাড়ির সবাইও এসে উপস্থিত হয়েছে। রূপার কোলে শুয়ে থাকা ছোট্ট মেয়ে নেহা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে চৈতির দিকে। নেহা রূপার মেয়ে। এক চৈতি শ্বশুর বাড়িতে চলে গেছে তো কি হয়েছে, আর একটা ছোট্ট চৈতি আছে না, যে সারাক্ষণ তার বাড়িটাকে মাতিয়ে রাখবে। ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে বেড়াবে পুরো সর্দার বাড়িতে। হুটহাট চৈতির মতো গাছের মগডালে উঠে নামতে না পেরে ভায়া করে কান্না করবে। ভাবলেই তো হাসি পায়। বিছানার এক কোণে বসে আছে চৈতি, তার সামনেই রূপা সিফা বসে আছে। কিরে চৈতি, কি এত ভাবছিস? তোর শাশুড়ি তোকে তৈরি হয়ে নিতে বলেছে। রূপার কথা শুনে ভাবনার ঘোর কাটে চৈতি। অতীতের কোনো কিছুই এখন আর মনে রাখার প্রয়োজন নেই, কারণ তার অতীতের চেয়েও বাস্তবটা একটু বেশি সুন্দর। শাড়ি সামলাতে না পারা মেয়েটাও এখন বেশ সুন্দর করে গুছিয়ে শাড়ি পরে এবং সামলাতেও জানে। সাংসারিক কাজ না জানা মেয়েটাও এখন বেশ সুন্দর মজার মজার খাবার রান্না জানে, গুছিয়ে চলতে জানে। সময় এবং মিসেস ইয়াসমিন চৈতিকে আগের চেয়েও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলেছে। গোসলের পর চুল না মোছার অভ্যাসটা যায়নি এখনো। চৈতি চায়ও না সেই অভ্যাসটা চলে যাক। এই কাজের দায়িত্ব পালন করবে শুধুমাত্র একজন, আর সেই মহান ব্যক্তিই হলো প্রহন। টুকটুকে লাল রঙের শাড়ি পরার নিচে কেমন জানি
নতুন বউ লাগছে চৈতির কাছে। গোধূলি বেলায় আকাশে যেমন সিঁদুর রাঙা টুকটকে লাল রং সাজে, কি অপরূপ সুন্দর লাগে তখন। ঠিক তেমনই নজর কাড়া সুন্দর লাগছে চৈতিকে। সৌন্দর্য উপভোগ করার মানুষটা যে আজ বাড়ি ফিরে আসছে, তার জন্যই তো এত সাজানো নিজেকে। লজ্জায় নাকের ডগা লাল হয়ে গেছে চৈতি। অদ্ভুত, একা একাও কারোর এত লজ্জা লাগে নাকি? নিজের মনেই নিজের প্রশ্ন ছুড়ে মারল চৈতি। উত্তর পেয়ে যাওয়ার আগেই চোখ সরিয়ে নিল আয়না থেকে। এক আকাশ সমান ভালো লাগা কাজ করছে মনের ভেতরে, সাথে একটু ধকধক করে কাঁপছে হৃদয়। 6 মাস পর প্রিয় মানুষটাকে কাছ থেকে দেখতে হবে, হাতে হাত রাখবে, কাঁধে মাথা রেখে উপভোগ করা হবে চৈতালি পূর্ণিমা। ভাবতেই তো ভাল লাগে মনের গভীরে। ঘড়ির কাঁটায় চোখ রাখলো চৈতি। 9টার কাছাকাছি। কখন আসবে মন জুড়ে শুধু একটাই স্লোগান চলছে। অপেক্ষার মাঝে মাঝে যেন ভীষণ মধুর হয়ে যায়। ভালো লাগে, খুব ভালো লাগে প্রিয় মানুষগুলোর জন্য অপেক্ষা করতে। তবে সেই অপেক্ষাটা দীর্ঘস্থায়ী না হোক, ক্ষণস্থায়ী হোক। ভালোবাসাটা হোক দীর্ঘস্থায়ী, যেন মৃত্যুর পরও একসাথে থাকা যায়। কলিং বেল বাজছে। 1-2 বার, এক নাগারে কয়েকবার। চৈতির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, কারণ সে জানে প্রহন একসাথে এতবার কলিং বেল বাজায়। ছুটে যেতে চাইলেও গেল না। সবাই কি ভেবে বসে রইল বিছানায়। চৈতির ভাবনাই ঠিক হলো। প্রহন আসলো, জড়িয়ে ধরল মাকে। ড্রয়িং রুমে বসে থাকা সবার সাথে কুশল বিনিময় করে বলল, চৈতি কোথায়? দেখছি না যে। শরীর ঠিক আছে তো? সবুর তো করো দুলা ভাই, সবুরেই তো ভালো ফল আসে। রূপা একটু বেশি বড়দের সামনে কি করে লজ্জায় ফেলে দিল প্রহনকে। মেয়েটা আগের মতোই বাচ্চাই রয়ে গেছে। মনে মনে বলল প্রহন। রুমে গিয়ে চৈতিকে দেখল না। সামনে আসতে লজ্জা পাচ্ছে নিশ্চয়ই। ধীর পায়ে ব্যালকনির দিকে এগিয়ে যায় প্রহন। চোখ মুখ খিঁচে ফেলল চৈতি। প্রহনের গায়ের কড়া পারফিউমের গন্ধটাই জানিয়ে দিচ্ছে প্রহন তার দিকে এগিয়ে আসতেছে। বউ, তুমি কি আমার দিকে তাকাবে না? দেখবে না আমায়? অনুভূতিরা ঝড় তুলছে হৃদয়ে। দুপুকানি বেড়ে গেল কেন হঠাৎই। বোধগম্য হলো না চৈতি। ঘাড় গড়িয়ে প্রহনের দিকে তাকাতে যাবে এমন সময় দরজায় টোকা পড়ল। গলা উঁচু করে বলল কেউ, ভেতরে আসতে পারি? বিরক্তি নিয়ে রুমের ভেতরে চলে গেল প্রহন। দরজার সামনে দাঁড়িয়ে আছে রূপা, হাতে খাবারের ট্রে। খাবার নিয়ে আসলেন কেন ভাবি? আপনার আম্মু পাঠিয়ে দিয়েছেন, বলেছেন খাবারটা আপনার রুমে খেয়ে নিতে। এত ক্লান্তি নিয়ে আবার নিচে গিয়ে খেয়ে আসতে হবে না। রূপার হাত থেকে খাবারের ট্রে নিতে নিতে প্রহন বলল, আমরা তো নিচে গিয়ে খেয়ে নিতে পারতাম। আমার কথা নয়, কিন্তু এসব কথা আপনার আম্মুই বলেছেন আপনাকে বলে দিতে। মানে হলো এগুলো আপনার মায়ের কথা, আর মায়ের কথা তো শুনতেই হবে। প্রহন মৃদু হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। গভীর রাত। শহরে কোলাহল কমেছে অনেক বেশি। ঝিঝি পোকার ডাক স্পষ্ট, পাখির ডাকও ভেসে আসছে দূর থেকে। বাসাবাড়ির বেশিরভাগ মানুষই ঘুমে মগ্ন। জেগে আছে এক দম্পতি। একটা কথা বলে চৈতি, বলুন। তুমি আমার জীবনে আসার আগে বুঝতাম না প্রেম ভালোবাসা বলতেও কিছু একটা আছে দুনিয়ায়। বাবা মা যখন প্রথম তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন, আমি তো রেগে শেষ, কিছুতেই বিয়ে করব না। কিন্তু মা বাবা ইমোশনাল ব্ল্যাকমেল করে তোমাকে বিয়ে করতে বাধ্য করে। প্রহরের কথা শুনে মুচকি হাসে চৈতি। আমি জানি সবটা। আমি ওকে আপনাকে বিয়ে করতে রাজি ছিলাম নাকি? জোর করে বিয়ে দিয়েছিল, ভাগ্যিস দিয়েছিল, না হলে এত ভালোবাসা পেতাম কোথায়? চৈতির কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসে প্রহন। ফিসফিস করে জিজ্ঞাসা করল, ভালোবাসো আমাকে? না তো, আপনাকে কে ভালোবাসে? তুমি বাসো, জানি তো আমি। চৈতি মুচকি হাসলো, আর কিছু বলল না। প্রহন চৈতির কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, উইল ইউ বি মাই বাবুরাম্মু? বুকের ভেতর মোচড় দিয়ে উঠল চৈতি। অদ্ভুত এক অনুভূতির সাথে পরিচয় হলো সে। লজ্জায় নুয়ে পড়ল সিক্ত প্রেমিকের চওড়া বক্ষে। লজ্জাবতী লজ্জা দেখে প্রহন হাসল, খুব হাসল, এবং নিজ থেকেই বুঝে নিল নীরবতা সম্মতির লক্ষণ। ভালোবাসাটা কিছু সময়ের জন্য না হোক, ভালোবাসাটা হোক অনন্তহীন, অন্তকালের জন্য হৃদয় টিকে থাকা ভালোবাসা নামক অনুভূতি। পূর্ণতা পাক সকল ভালোবাসা। চৈতি আর প্রহন তাদের নিজেদের মতো ভালো থাকুক অনেক দিন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।